সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ছেলে মেয়েরা রাত বিরাতে কি শুরু করে দিল এসব। দিন দিন এরা ফাজলামো করার পরিমাণ এত বাড়াচ্ছে বলে কোনো লাভ হয় না। রেগে গেলেন তাজরুল মির্জা। কি শুরু করছিস বলতো? কোনটা বিশ্বাস করব আমরা? বলছিস বিয়ে করেছিস, এখন বলছিস বিয়ে হয়নি। সায়ন্তী পর্যন্ত চোখ বড় বড় করে তাকালো। ওর জানা মতে তো অন্য কিছু ঘটার কথা। কাহিনী উল্টে গেল কি করে? সায়ন্তী আদিত্যের দিকে চোখ রাঙিয়ে তাকালো। আদিত্য এদিক ওদিক তাকিয়ে মশা তাড়ানোর মতো করো। উমায়ের বুকে দু হাত গুজে শান্তভাবে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার রহস্যময় হাসি। মেরিনা বেগম বেশ চটে গেলেন। মেয়েটা সবকিছু নিয়ে এভাবে মজা করবে তিনি ভাবতেও পারেন না। তাই বলে বিয়ে নিয়েও মজা করবে? ওনার তো দম বেরিয়ে যাচ্ছিল সবকিছু শুনে। মেরিনা বেগম ফের তেড়ে আসলেন মেয়ের দিকে। আলিশা আদিত্যকে টেনে সামনে এনে বলল, আমার কোনো দোষ নেই আম্মু, তোমার ভাইপোর বুদ্ধি ছিল। নাহার বেগম খ্যাপা বাঘিনীর মতো ছেলের দিকে তাকালেন। এরশাদ মির্জা খুব খুব করে কেসে উঠলেন। ছেলের প্রতি রাগ যে এই মহিলা তার ওপরই ছাড়বে তাতে কোনো সন্দেহ নেই। মিনু বেগম বলে উঠল, বিয়ে কি মজা করার জিনিস? আদিত্য এরকম আচরণ তোর থেকে অন্তত আমি আশা করিনি। আশা না হয় সব সময় মজা করে, তাই বলে তুই ওর সঙ্গ দিবি? আরুষের চোখে মুখে উপচে পড়া খুশি। যাক, অন্তত বিয়েটা হয়নি। না হয় জেফারের সামনে কি করে দাঁড়াতো আর। জেফার যা সন্দেহ করে তাই তো সত্যি হয়ে যেত। আরুষের আবারও মনে পড়ে গেল আরিশার করা কাজটার কথা, যেগুলো তাকে জেফার বলেছে। এবার তার বিরক্তির পরিমাণ বাড়ল। আরিশার দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, ওর থেকে বড়দের মতো আচরণ আশা করাটাই বোকামি হবে। ছোট থেকে যে মেয়ে ভদ্র হতে পারেনি, লাফালাফি কমাতে পারেনি, এ বয়সে স্যার কি পারবে? মেরিনা বেগম এবার যেন আর সহ্য করতে পারলেন না। বড় আদরের মেয়ে তার দুষ্ট, তবে অভদ্রতা শেখায়নি তিনি মেয়েকে। তিনি গমগমে কণ্ঠে বলল, আর কষ্ট করে বলতে হবে না তোর আরুষ। আশা এরপর থেকে আর তোদের বাড়ি আসবে না। ওর আচরণে যেহেতু তোরা এতটা বিরক্ত হোস, আগে বলে দিলেই পারতি। আমরা মনে হয় একটু বেশিই আসি তোদের বাড়ি। আশা না হয় কমিয়ে দিতাম, তবে এতদিন যেহেতু বুঝতে পেরেছি, আমার মেয়েও আশা করি আমার অবাধ্য হবে না। তোরা না চাইলে আলিশা কোনোদিন এই বাড়ির চৌকাঠও মারাবে না। মুহূর্তেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করলো। কথার তীর যেন সবচেয়ে বেশি ভয়াবহতা ছড়ায়। কিছু সময়ের জন্য হলেও মনে হলো সবাই স্তব্ধ হয়ে গেছে। মিনু বেগম বলে উঠল, দেখলে তো মেরিনা, তোমার মেয়ে দোষটুকু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বলে তুমি আজ আমার ছেলেকে এই কথা বলার সুযোগটুকু পেয়ে গেলে। এই জন্যই আমরা কিছু বলতাম না, বললে তোমার খারাপ লাগতো, যেমন আজ লাগলো। সত্যি কথা মুখের ওপর বললেই তো সমস্যা। তোমার মেয়ে যে দুষ্টুমি করে উড়নচণ্ডী, তাকে তুমি অস্বীকার করতে পারবে? আরুষ ভুল কি বলেছে? মেরিনা বেগম কিছু বলতে যাবে, সায়ন্তী ওনার হাত চেপে ধরো পাশ থেকে। চোখের ইশারায় বোঝালো যেন আর কিছু না বলে। তর্ক করে সম্পর্কটা আর তেতো না করাই ভালো হয়তো। তামজিদ মির্জা স্ত্রীকে ধমক দিয়ে উঠলেন হঠাৎ। কি সমস্যা মিনু, তুমি আজ এমন করছো কেন হঠাৎ? মুখের লাগাম টানো বলে দিলাম। আরিশা নিজেকে দমিয়ে রাখতে রাখতে হয়তো ধৈর্য হারানোর শেষ চূড়ায় পৌঁছে গেছে আজ। শুধু মুচকি হাসল। উমায়ের পাশ থেকে বলে উঠল, অনেক কিছুই তো হলো, নাটক সিনেমা সবই দেখলাম, যেটার জন্য এত কিছু, এবার ওটা করা হোক। সায়ন্তী ভ্রু বাঁকিয়ে তাকালো। হুট করে লাইট নিভে গেল। বাকিরা উচ্চস্বরে বলে উঠল, নতুন করে আর কি দেখার বাকি আছে? লাইট জ্বলে উঠল মিনিট দুয়ের পরে। উজ্জ্বল আলোয় টি টেবিলের ওপরে থাকা কেকটা সবার নজর কালো। সবার প্রথম উচ্ছ্বসিত কণ্ঠে আলিশা বলে উঠল, শুভ বিবাহ বার্ষিকী নানু আর নানা ভাই। আদিত্য এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল আজিজ মির্জাকে। হেসে রসিকতা করে বলল, বুড়ো, চাইলে বিবাহ বার্ষিকীতে আমাদেরকে আরেকটা নতুন দাদিও এনে দিতে পারো। সুফিয়া বেগম মুখ লটকে বলে উঠল, তবে রে হতসারা, তোর কপালে বউ কি করে জুটে আমিও দেখুন। আমার ঘরে সতীন ঢুকাইবার চাস? এরশাদ মির্জা হই হই করে উঠলেন। মুখ গোমরা করে বলল, তোরা এত সুন্দর প্ল্যানটা আমাকে ছাড়া করতে পারলি? আমাকে সাথে নিলে তো নাটকটা আরো জমে যেত। আমিও তো টুকটাক অভিনয় পারি নাকি? তামজিদ মির্জা চোখ পাকিয়ে ছোট ভাইয়ের দিকে তাকালেন। তাজরুল মির্জা বলে উঠল, বড় ভাইজান, তুমি বুড়ো হয়ে গেছো, তোমাকে এখানে মানাচ্ছে না।
যাও তো, ঘরে গিয়ে ঘুম দাও তুমি। তামজিদ মির্জা বেশ খেপেছেন। কি বললি তুই? এই তোরা কি স্বাভাবিকভাবে কিছু করতে পারিস না? হার্ট ফেল করিয়ে দম নিবি বলে পণ করেছিস নাকি? সেলিব্রেট করবি ভালো কথা, তাই বলে বিয়ে বিয়ে নাটক করবি? পরের বার যেন এসব করতে না দেখি। আদিত্য মাথা নেড়ে হ্যাঁ বোঝালো সে সত্যি এমন কিছু আর কোনো দিন করবে না। মিঠি, সুপ্রভা, আহান, মেহনাজ, তিতলি যেন আহাম্মক বনে গেছে পুরো। বাপরে বাপ, কি থেকে কি হলো! এত টেনশনে ভুলেই গিয়েছিল বিশেষ কিছু থাকতে পারে। আশাটার সাথে আদিটাও এত ভালো অভিনয় করতে পারে কে জানতো। কিন্তু বুদ্ধিটা বের হলো কার মাথা থেকে? সায়ন্তীকে দেখে তো মনে হচ্ছে ও নিজেও জানে না কাহিনী কি। উমায়ের মাছ থেকে বলে উঠল গম্ভীর কণ্ঠে, অনেক রাত হয়েছে, আজিজ মির্জাকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন কেকটা কেটে সবাইকে এবার উদ্ধার করেন। আজিজ মির্জা নাতির দিকে ভ্রু বাঁকিয়ে তাকালেন। সুফিয়া বেগম সব নাতি নাতনিদের কাছে ডাকলেন। বুড়ো বয়সে এসে এসব করাচ্ছে? এরা গত বছরও ঘটা করে কী সব ভার্সিটি টার্সারি পালন করলো। আজকালকার পোলাপান কী সব মানে, সে কালে এত কিছু ছিল নাকি? আদিক্ষেতার শেষ নেই। তবে দিন শেষে নাতি নাতনিদের ছোট ছোট কাজেই তিনি বেশ খুশি হন। বয়স হয়েছে, একদিন হায়াত শেষ করে পরপারে বাড়ি জমাবেন। নাতি নাতনিদের সাথেই জীবনের শেষ সময়টুকু হেসে খেলে কাটিয়ে দিতে চান তিনি। তবে তারও বেশ মনক্ষুণ্ণ হয়েছে বিয়েটা হয়নি শুনে। তিনি তো চান আরুষের সাথে আলিশার বিয়েটা দিয়ে ওদের চার হাত এক করে দিতে। কিন্তু নাতিটা একটা জাত ছাড়া মেয়ে পছন্দ করে বসে আছে। বড় বউটাও সহজ সরল হলে কি হবে? ছেলের বউ তিনি চান মন মতো, বড় ছেলের বউটা নিজে পছন্দ করে আনতে পারেনি তা নিয়ে ওনার আফসোসের শেষ নেই। তবে মেহনাজকে যে মনে ধরেছে তা অস্বীকার করতে পারবে না। তবে সুফিয়া বেগমও কম কিসে? তিনি তো কোমর বেঁধে নামবেন এবার। আরুষকে তো তিনি আলিশার সাথে বিয়ে দিয়ে তবেই থামবেন। কেক কাটা হলো বেশ নাটকীয়। তারপর যে যার ঘরে চলেও গেল। ইতিমধ্যে রাত তো কম হয়নি। যা যা হলো তা একেবারে দেয়ালে ফ্রেম করে টানিয়ে রাখার মতো ঘটনা। তবে সায়ন্তীর মাথা ভনভন করছে চিন্তায়। শেষ মুহূর্তে পরিকল্পনা পরিবর্তন হলো কি করে? আশাকে বিশ্বাস নেই সত্যি সত্যি বিয়ে করে নিলে তো ঝামেলা। এই দুটোর সাথে কথা বলতে হবে। আলিশা আদিত্য যেন সায়ন্তীর থেকে পালাতে চাইল কিছুতেই আজ আর এই মেয়ের পাল্লায় পড়া যাবে না। সায়ন্তী ধূপধাপ পা ফেলে আলিশার ঘরের দরজার সামনে দাঁড়ালো। বিরক্তি ভরা গলায় বলে উঠল, আশা, মেজাজ খারাপ হচ্ছে আমার। তুই আর আদি মিলে কি কি আকাম করে এসেছিস বল আমার সবটা। আলিশা চাপা কণ্ঠে বলল, বোন আমার ভালো, বাসায় যাওয়ার পর সব কিছু তোকে বুঝিয়ে বলবো। আপাতত আমার ঘুম পেয়েছে। সায়ন্তী দাঁতে দাঁত চেপে বলল, তোদের দুটোকে আমি পাটায় পিষবো বলে রাখলাম। উমায়ের দেখল সায়ন্তীর রাগে গজগজ করতে করতে নিচে নামছে। তাকে দেখেই সে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, অন্তি, ফ্রিজ থেকে খাবার বের করে একটু গরম করে দে তো, ভাত খাবো, খিদে লেগেছে আমার। সায়ন্তী যেন আকাশ থেকে পড়ল। সে নিজে বাঁচে না নিজের জ্বালায় এখানে আরেকজন এসেছে রঙ্গ করতে। সায়ন্তী মুখের উপর না করে দিল। উমায়ের এবার কেশে বেশ করুণ কণ্ঠে বলল, দুপুর থেকে পেটে কিছুই পড়েনি, সবাই ঘুমোতে গেল, তাই তোকে বললাম এটা তো তোর দায়িত্ব আমাকে ভাত বেড়ে খাওয়ানো। সায়ন্তী চোখ গরম করে তাকিয়ে বলল, আপনি কি জ্বালানোর জন্য দুনিয়ায় শুধু আমাকেই পান? আমার কোন জন্মের দায়িত্ব শুনি? আপনাকে পাতে ভাত বেড়ে খাওয়ানোর? পানি খেয়ে পেটে বালিশ চাপা দিয়ে ঘুমান। উমায়ের আর চোখে তাকালো। মানে এত নির্দয় মানুষ হয় কি করে? হাল ছাড়তে নারাজ উমায়ের সে সুর পাল্টে ফেললো, অনুরোধ করে বলল, তুই তো আমার চাচার পেটের ভদ্রকন্যা, এইটুকু করতে পারবি না? অভুক্ত ব্যক্তিকে খাবার খাওয়ালে সোয়াব হয় রে, সোয়াব হয়। সায়ন্তী অদৃশ্যভাবে কপালে ঠাস ঠাস করে দুটো চাপড় মারল। সহ্যেরও তো একটা সীমা থাকে নাকি? এর যন্ত্রণায় এ বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এর পরিবারের লোকজন যা ভুল ধরে আছে, সবার ভালো মানুষই পেছনে যদি এমন কিছু মন মানসিকতা লুকিয়ে থাকে তো আর দেখতে হবে না। মিনু বেগম আজ যা করল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি মনে মনে হলেও নিজের স্বামী সন্তানের অবস্থান নিয়ে অহমিকা করেন। হয়তো সংসারের দায়বদ্ধতা থেকেই এখনো একসাথে থাকছেন। সায়ন্তী না করে দেবে করেও আর না করতে পারল না। রাগ দেখিয়ে গেল রান্নাঘরের দিকে। এত এত তরকারির মধ্যে এই বান্দা কোনটা খাবে কে জানে? রাত 2:30 বাজে, কে খায় ভাই? এই মুহূর্তে এই লোকটার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। নিজ ইচ্ছে মতো একটা তরকারির বাটি সাথে ডালের বাটি বের করে নিল।
রান্নাঘরে যেতে যেতে গমগমের সুরে বলল, কিছু মানুষ শুধু হাতে পায়েই বড় হয়, বুদ্ধি শুদ্ধি কিছুই হয় না। আমি আপনার চাচার পেটের কন্যা না, আপনার চাচির পেট থেকে বের হয়েছি। বুঝে শুনে তো একটু ডায়লগ দিতে পারেন না কি? উমায়ের হাতে থাকা মোবাইলটা সোফার উপর রাখলো। ঝগড়া করার জন্য ওর মুখ কেমন নিষ্পিস করছে, কিন্তু কি হলো, মেয়েটা কথায় তা বলেই পগার পার। সায়ন্তী খাবার গরম করে এনে শব্দ করে টেবিলে রাখলো, যাতে উমায়েরকে ডাকতে না হয়। নিজ থেকেই বুঝতে পারে উমায়ের দেখলো সব কিছু। সায়ন্তী হাত ধুয়ে ওড়নায় মুছে যেতে নিল। উমায়ের ডেকে উঠল হঠাৎ। এই যে মিস সাইক্লোন। সায়ন্তী বুঝতে পারল না প্রথমে, তবে যখন বুঝলো চোখ গরম করে তাকাতে দেরি করলো না আর ক্লান্ত ভঙ্গিতে বলল, উমায়ের ভাই প্লিজ আপনার ফালতু ঝগড়া করার মুডটা আপাতত নিজের কাছেই রাখুন, ঘুমাবো আমি। উমায়ের ভাতের সাথে বাটি উপর করে ডাল ঢেলে বলল, তুই আলিশার সাথে আরুষের সম্পর্কে মেনে নিতে পারবি না কেন? সায়ন্তী এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চোখে মুখে কেমন একটা চাপা রাগ। উমায়ের আবার বলল, এদের বিয়ে হলে তোর কিসের এত সমস্যা? সায়ন্তী শান্ত কণ্ঠে বলল, আমার বোনকে যে ব্যক্তি ন্যূনতম সম্মান দিতেই পারে না, তার হাতে বোন তুলে দিব কেন আমি? দেশে কি ছেলের অভাব পড়েছে? আপনার বড় চাচি আজ যা করলো এর খেসারত ওনাকে একদিন দিতেই হবে। আমি যদি বেঁচে থাকি তবে দেখব কেমন মেয়ের সাথে উনি ছেলে বিয়ে দেন। উমায়ের হাসল, মুখে ভাত তুলতে তুলতে অলস ভঙ্গিতে বলল, শুধু আমার না, তোরও চাচি হয়। সায়ন্তী শ্বাস ছেড়ে বলল, দুর্ভাগ্য আমার। আলিশার ভালো চাস না তুই? আপনার ভাইয়ের বিষয়ে কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই, ফালতু একটা ছেলে। উমায়ের চোখ মুখের ভাব কিছুটা বদলালো। কতটুক চিনিস আমার ভাইকে তুই? আর কি তখন থেকে আপনার শুরু করেছিস? তুই এ বাড়ির মেয়ে, ভাই একার আমার না, তোরও। সায়ন্তী রাগে দাঁত কিরমিরিয়ে বলল, আমার ভাইয়ের জায়গা আমি এমন কোনো মানুষকে দিতে চাই না যার বিবেক বুদ্ধি সব প্রেমের হাটে বেচে দিয়ে এসেছে। সামান্য একটা দুদিনের মেয়ের জন্য পরিবারের মানুষকে বুড়ো আঙুল দেখাতে দুবার ভাবে না, যার কোনো মানুষের সাথে কথা বলার ন্যূনতম জ্ঞান নেই। আপনি 100টা ভালো দিক বলতেই পারেন আপনার ভাইয়ের, তবে আমার চোখে সে সারা জীবন অযোগ্যই থাকবে আমার বোনের জন্য। ওনাকে কোনো একটা সময় আমি ভাইয়ের মতো সম্মান করেছি ভেবেই তো আমার নিজের আফসোস হচ্ছে। আলিশা যদি এত কিছুর পরেও আপনার ভাইকে জীবন সঙ্গী করতে চায় তো আমার কিছুই বলার নেই। আমার যতটুকু সাধ্য আছে ততটুকু চেষ্টা করবো আমি বোঝানোর, বাকিটা ওর ইচ্ছা। উমায়ের রাশভারী কণ্ঠে বলল, কি করেছে আরুষ? আপনাকে বলতে ইচ্ছুক নই আমি। জেফারে যে ভিডিওটা করেছিলে রেস্টুরেন্টে বসে, ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। সায়ন্তী অবাক হলো বেশ, তবে কিছু বলতে ইচ্ছে হলো না আর। আদিত্যের কাছে আছে, ওকে বলুন দিয়ে দিবে। সায়ন্তী আর দাঁড়ালো না, চলে গেল সেখান থেকে। সব কিছুই কেমন বিদঘুটে হয়ে উঠেছে। সকালে নাস্তার টেবিলে আবার জড়ো হলো সবাই। আজিজ মির্জা আর সুফিয়া বেগমের পছন্দের বেশিরভাগ খাবারই রান্না হয়েছে আজ। খাবার টেবিলে অনেকক্ষণ যাবৎ চুপচাপ ছিল সবাই। উমায়ের যেন বোমাটা ফাটালো কথাটা বলে। আজ বিকেলে জেফার আর তার পরিবারকে দাওয়াত দিয়েছেন দাদু। আরুষ আর জেফারের এঙ্গেজমেন্ট হবে সন্ধ্যায়। সবাই আতকে উঠল যেন এক প্রকার। জেফারের মতো একটা মেয়ে বউ হবে বাড়ির। সুফিয়া বেগমও কথাটা শুনে বিশেষ প্রতিক্রিয়া দেখালেন না। আরুষ আর চোখে একবার তাকালো সামনে বসে থাকা আলিশার দিকে। মেয়েটার মাঝে কোনো ভাবান্তর নেই, এক মনে খেয়েই যাচ্ছে, যেন কত জন্ম খায়নি। জেফার তো বলল গাধিটা তাকে পছন্দ করে। পছন্দের মানুষের বিয়ের কথা শুনেও এত চুপচাপ থাকা যায়? মনে হয় কড়া কথা শোনানোতে কাজে দিয়েছে। যাক, ভালোই হলো। আতিকা বেগম বলে উঠল, আম্মা কিন্তু আপনি তো বলেছিলেন মেয়ে আপনার পছন্দ হয়নি। সুফিয়া বেগম কিছুটা শক্ত গলায় বলল, আমার পছন্দ অপছন্দের কারোর কিছু যায় আহে না মেজবো। ছেলে আর ছেলের মায়ের পছন্দ হয়েছে, এতেই হবে। আতিকা বেগম আর কিছু বলতে পারলেন না। মিনু বেগম রাতে যা যা বললেন তাতে আর কি বা বলা সাজে এখানে? কেউ সত্যিটুকুও প্রকাশ করতে চাইলেন না মনে হয়। এ অনুষ্ঠানে থাকতে চায় না মেরিনা বেগম। রাতে যা হলো তখনই তো উনি পারলে উড়ে বাড়ি চলে যায়। সায়ন্তী আর আলিশাও রেডি হয়ে আসতো। সায়ন্তী নিজের বাবার থেকে অনুমতি নিয়ে আসতে গেল। রুবিনা বেগম সায়ন্তীকে দেখেই কুটির হাসত। পালিয়ে যাচ্ছ বুঝি? সায়ন্তীর ঠোঁটের হাসিটা চওড়া হলো। কণ্ঠ খাদে নামিয়ে রুবিনা বেগমকে ফিস ফিস সুরে শুধালো, মিসেস রুবিনা শেখ, সায়ন্তী কখনো পালায় না। আপনার সাথে খুব শীঘ্রই আবার দেখা হবে। ভাবছি পরের বার দেখে কতটুকু সহ্য করতে পারবেন আপনি।
আম, শুনলাম হৃৎপিণ্ডটা নাকি আপনার ভারী দুর্বল। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, হার্টে দুটো লোহার খাঁচা বসিয়ে নিন, পরের বার আমাকে দেখে যেন লাফিয়ে বের না হতে পারে। রুমিনা বেগম হঠাৎই কেমন ঘাবড়ে গেলেন। সায়ন্তী নিজের ওনারা ঠিক করে গুনগুন করতে করতে নেমে গেল। রুমিনা বেগম চটজলদি ঘরে গেলেন। মেয়েটা তার আসল পরিচয় জেনে গেল কি করে? তার মানে কি আরও কিছু জানে? একটা সামান্য মেয়েকে রাস্তা থেকে সরাতে পারল না এখনো। এদের দ্বারা একটা কাজ যদি ঠিক মতো হয়। রুমিনা বেগম রেগে কাকে যেন কল করলেন। সায়ন্তীর ভবলীলা সাঙ্গনা করতে পারলে তার জীবনের আয়ুই কমে আসবে, তা তিনি মোটেও চান না। নতুন চালটা চালার সময় যেন ঘনিয়ে আনতে হবে এবার। প্রথম টার্গেট তো হকেরা, তারপর ধীরে ধীরে বাকিদের। এরা এতই বোকা, রুবিনাকে চিনতেই পারেনি। তিনি তো সুচ হয়ে ঢুকেছেন, সবাইকে ধ্বংস করেই ফাল হয়ে বের হবে। ওনার থেকে সব কিছু যেমন একে একে হারিয়ে গেছে, এদের সবার থেকে ও সব কিছু কেড়ে নেবেন তিনি। আদিত্য মন খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে রইল, কারণ মূলত আলিশা আর সায়ন্তী তারা পরীক্ষার আগে আর আসবে না। আলিশাটা তো বলেই দিয়েছে দরকার পড়লে তুই যাস, আমার আর আসার ইচ্ছে নেই। তার মানে মেয়েটা আর আসবে না। ছোটবেলা থেকে ওকে সাথে বড় হওয়া বন্ধুত্বতা তাদের মাঝে প্রখর। দীপ্তিও এসেছে দেখা করতে, আবার কবে না কবে দেখা হয় কে জানে। সায়ন্তীর মুখ ফুলিয়ে রেখেছে। আদিত্য বা আলিশা দুজনের একটার সাথেও কথা বলছে না। দীপ্তি আদিত্যকে জিজ্ঞেস করো, এই ওর আবার কি হয়েছে? অমন মুখ ভার করে দাঁড়িয়ে আছে কেন? আদিত্য কাঁদো কাঁদো মুখ করে বলল, ওই আসলে আমরা ওকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি তাই। দীপ্তি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কি করেছিস? বড় কোনো কাণ্ড না ঘটালে অন্তি তোদের সাথে রাগ করতো না মনে হয়? আদিত্য চোরের মতো মুখ লুকিয়ে বলল, তোকে পরে বলবো, এখন বলা যাবে না। সায়ন্তী আর চোখে একবার তাকালো। আদিত্য তখনই মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। মেরিনা বেগম নেহালকে কল করছেন। ছেলেটা কোনো বন্ধুর বাড়ি গেছে কে জানে। বাস স্ট্যান্ডে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় এভাবে? আলিশার মাঝে কোনো ভাবান্তর নেই, সে অতিমাত্রায় শান্ত স্বাভাবিক। মেরিনা বেগমও মেয়েকে দেখছেন। কালকে আচ্ছা মতো তিনি মেয়েকে বকেছেন, মেয়েটা টু শব্দটুকু করেনি, কেঁদে কেটে চোখ মুখ ফোলায়নি, মুখ ভার হয়নি। মেরিনা বেগমের কলিজাটা কেমন কেঁপে উঠল। হঠাৎ মেয়েটার সাথে বড় কিছু হয়নি তো আবার? তিনি মা হিসেবে মেয়ের চঞ্চলতাকে খারাপ হিসেবে কখনো দেখেননি। মেয়েটা বাড়াবাড়ি করে না কখনো, বাড়িতে বেশি ঝগড়া শুধু আরুষটার সাথেই করত। মেয়ের থেকে জানতে হবে কি হয়েছে। সন্তানদের চাপা কষ্ট যদি মা হয়ে বুঝতেই না পারেন, তার খারাপ সময়ে সঙ্গনা দিতে পারেন, তবে কি হবে নিজের মাঝে জমিয়ে রাখা এত মমতা দিয়ে? সন্তান ভুল করলে তো শুধরে দিতে হয়। যদি তিনিও বাকিদের মতো মেয়েটাকে কষ্ট দেন, কোথায় যাবে তার বুকের মানিক? মানুষ খারাপ বললে বলুক, মেরিনা বেগম এতটা পাষাণ মা হতে পারবেন না কিছুতেই। দীপ্তি এগিয়ে গেল সায়ন্তীর কাছে, সন্দিহান গলায় জিজ্ঞেস করো, যা প্ল্যান করেছিস তাতে কি ওরা কোনো গন্ডগোল করেছে? সায়ন্তী বেশ গম্ভীর গলায় বলল, প্রথম অংশটুকু আমাদের প্ল্যান মতো হলেও শেষে আমি বাড়ি ফেরার পর ওরা কি যেন করেছে, কার কথায় করেছে, কেন করেছে কিছু বলছে না। আমার মনে হয় কি জানিস? দীপ্তি উৎসুক হয়ে বলল, কি? শান্তি কণ্ঠস্বর নিচু করে বলল, আলিশার বাচ্চা সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে। যে নকল পেপারে সাইন করার কথা ছিল ওটাও ওরা আমায় দেখাচ্ছে না। দীপ্তি মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকালো। বলিস কি? আন্টি জানলে আস্ত রাখবে? শান্তি হতাশ হয়ে বলল, আমি চিন্তা করছিস তুই? আরুষ ভাই নিজেই তো অপমান করলো। মেয়েটা কার কথায় যে এসব করেছে কে জানে। আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দীপ্তি তেড়ে গেল আদিত্যের দিকে, গিয়ে গলা চেপে ধরো আচমকা। শান্তি বলে উঠল, দুনিয়া থেকে নাই করে ফেল বেয়াদবটাকে, সব নষ্টের মূল ও নিজে। আদিত্য দীপ্তির হাত নিজের হাত দিয়ে ধরে ছাড়াতে ছাড়াতে বলল, একজন ভবিষ্যৎ এমপির গায়ে হাত, তাকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মারার প্ল্যান। তোরা দুইটা নারী নাকি ওই সাই? দীপ্তি বিরক্তি নিয়ে বলল, কাহিনী বল বেদ্য। আদিত্য কলা ঠিক করতে করতে বলল, না জেনেই মারতে চাইছিস? কাহিনী জানার পর যে আমাকে বাঁচিয়ে রাখবি তার কি গ্যারান্টি? শান্তি মুখটা কালো করে ফেললো, শাসানোর ভঙ্গিতে বলল, যদি আমার ধারণা ঠিক হয় তো তোদের দুজনের সাথে আমার সম্পর্ক চিরদিনের জন্য শেষ বলে দিলাম আমি। বন্ধুত্ব শেষ, বাকি সব সম্পর্কে মনে রাখিস। আদিত্য বেশ সিরিয়াস হয়ে গেল, ডেকে উঠল, অন্তি, বোন আমার ভালো,
এভাবে বলিস না, আমরা তো বাধ্য হয়ে করেছি। তুই আলিশার থেকে জেনে নিস, বন্ধুত্ব নষ্ট করার মতো কোনো কাজ তো করিনি আমরা। সায়ন্তী কঠিন গলায় বলল, বিশ্বাস ভঙ্গ করেছিস আমাদের। যার কথায় এসব করেছিস না তাকে নিয়েই থাক। আমার মতো একটা সায়ন্তী না থাকলে তো আর তোদের জীবনটা থেমে থাকবে না। তোরা দুজনেই বেশ ভালো থাকবি মনে হচ্ছে। আলিশার দিকে তাকালো একবার সায়ন্তী। আলিশার ছলছল চোখে তাকিয়ে আছে। সায়ন্তী মোটেও সহানুভূতি দেখালো না, আরও কাঠিন্যতা টেনে আনলো নিজের মাঝে। কণ্ঠটা কেমন ভারী শোনালো আরো। আজকের পর থেকে তোদের কোনো বিষয়ে আমি কথা বলতে আসবো না আর। তোরা নিজেরাই নিজেদের বুঝতে শিখে গেছিস। এখন আমি যা করি বা করতে বলেছি তা হয়তো তোদের বাড়াবাড়ি করা মনে হয়েছে। তোদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার তো আমি কেউ না, নিতে চেয়েছিলাম, তার জন্য সরি। আজকে থেকে তোদের আর আমার পথ সম্পূর্ণ আলাদা। আদিত্য মুখ গোমড়া করে তাকালো। আলিশা তো কেঁদেই ফেলেছে। সায়ন্তীর কথাবার্তার ধরন বরাবরই কাঠখোট্টা কঠিন। সে সবে অভ্যস্ত আলিশা, কিন্তু আজকে মনে হয় একটু বেশি কঠোর হয়ে গেছে মেয়েটা। দীপ্তি বলে উঠল, আমারও। আদিত্য আতকে উঠল, এবার রাগ দেখিয়ে বলল, ভাব মারাস তোরা দুইটা, কি এমন করছি আমরা? তোতা, তুইও অন্তিটার পক্ষ নিবি? দীপ্তি বুকে দু হাত গুজে বলল, যদি তোরা ওই কাজটা করে থাকিস তো আমিও তোদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমাদের বন্ধু হয়ে তোদের থেকে এমন একটা কাজ আমরা আশা করিনি। আমরা কিন্তু আশার ফিলিংসের বিরুদ্ধে যাইনি, ওরে সাহায্য করব না এমনটাও বলিনি। বলেছে পরিস্থিতি সামলে গেলে সব করব। কিন্তু তোরা তো আমাদের কথা গুরুত্বপূর্ণ বলে মনেই করিস না, তাই আমাদেরও উচিত না তোদের সাথে আর বন্ধুত্ব রাখা। আদিত্য রেগে বলল, রাখা লাগবে না তোদের ফ্রেন্ডশিপ। তোরা ছাড়া কি আমরা চলতে পারবো না নাকি? যা তো যা, যা খুশি কর। বাল শুরু করে দিয়েছিস। মেয়েদের সাথে বন্ধুত্ব রাখাতে আমারও এত ঠেকা পড়েনি। দীপ্তি রেগে বলল, তাই তো, টাকা পড়বে কেন? তোর তো শিলা মিলা রায় ঝরিনা সখিনার অভাব নেই, আমাদের দরকার পড়বে কেন? তুইও তোর ভাইগুলোর মতোই হয়েছিস। যা তো সামনে থেকে, তোর মুখ দেখতেও ইচ্ছা করছে না আমার। সায়ন্তী বলে উঠল, আল্লাহর ওয়াস্তে থাম, রাস্তার মধ্যে ঝগড়া কেন করছিস? দীপ্তি বৃতৃষ্ণা নিয়ে বলল, সায়ন্তী ওরে বলে দে ওর সাথে আজকের পর আমার কোনো বন্ধুত্ব টন্ধুত্ব নেই। যতটুকু ছিল তাও আজ এই মুহূর্তে শেষ। আদিত্য রেগে গেল প্রচুর। তোর মতো একটা পাগলের সাথে বন্ধুত্ব রাখার কোনো ইচ্ছে আমারও নাই। 2 লাইন বেশি বোঝা পাবলিক। যা করেছি বেশ করেছি, আমাদের উচিত মনে হয়েছে তাই করেছি। তোকে বলে ওয়ে করব নাকি? শর্ত সামনে থেকে, তোর মুখও দেখতে চাই না আমি আর। দীপ্তি নাক ফুলিয়ে ফোঁস করতে করতে বলল, ঠিক আছে। সায়ন্তী কান চেপে ধরে বলল, দুর্বল, তোরা যেখানে খুশি যা, গিয়ে মর, আমি গেলাম, বাস চলে এসছে। আলিশা আদিত্যের দিকে তাকালো ভেজা চোখে। আদিত্য কি করবে বুঝে উঠতে পারল না। আলিশা এখনো বাচ্চাদের মতোই কঠিন হওয়া এ মেয়ের কাম্য নয়। রাগ জেদ বেশি হলেই যে কেউ খারাপ হয়ে যায় ব্যাপারটা মোটেও তেমন না। সমবয়সী হলেও সবসময় ছোট বোনের মতোই ট্রিট করে এসেছে আদিত্য। আদিত্য আলিশার চোখ মুছে দিয়ে বলল, গিয়ে সব বলে দিবি, দেখবি আর রাগ করে থাকবে না তোর উপর। তোর থেকে ভালো আর কে চিনে ওরে? আলিশা ঠোঁট উল্টে বলল, সব জানার পর আর আমার সাথে কথাই বলবে না দেখিস। দীপ্তি দাঁড়িয়ে দেখলো ভাই বোনের দুঃখ বিলাস। কিছু বলার মতো খুঁজে পেল না। কি থেকে যে কি হয়ে গেল ভাবতেই মাথা ঘুরে আসে। আদিত্য বুঝিয়ে আলিশাকে বাসে উঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই আসলো নেহাল। তাকে আচ্ছা মতো কথা শোনালেন মেরিনা বেগম। বকতে বকতে বাসে উঠতে বললেন। নিজে ওঠার আগে আদিত্য আর দীপ্তিকে কাছে ডাকলেন। দুজনের উদ্দেশ্যে বলল, মন দিয়ে পড়বি কেমন? আদি ঘোরাফেরা কমিয়ে পড়াশোনায় মনোযোগ দে। রাজনীতি করার সময় পড়ে অনেক পাবি, বুঝেছিস? আদিত্য হেসে মাথা নাড়ল। দীপ্তিও বিদায় জানালো তাকে। মেরিনা বেগম বলে উঠল, দীপ্তিকে বাড়ি পৌঁছে দিয়ে বাস যাস বাপ। দীপ্তি মুখ বাঁকিয়ে আদিত্যর দিকে তাকালেও আদিত্য মাথা নেড়ে সম্মতি দিল। বাস ছাড়বে ভাব এখনও শেষ যাত্রীদের ওঠাচ্ছেন হেলপার। সায়ন্তী জানলা দিয়ে ডেকে উঠল, এই ফাতরা নেতা শোন। দীপ্তি ফিক করে দিল হেসে। আদিত্য চোখ গরম করে চাইল। আদিত্য ভ্রু বাঁকিয়ে ফের বলল, কি চাই? সন্ধ্যার কাজটা যেন ঠিকঠাক হয়, লাইভ টেলিকাস্ট যেন দেখতে পাই আমি, সেই ব্যবস্থা কর। তোদের ঢং দেখে বাঁচি না। এইমাত্র আমাকে চিনিস না বললি, যেই না কাজের কথা মনে হলো অমনি
সায়ন্তী সামান্য হেসে বলল, যা এখন থেকে আবারও শত্রুতা শুরু। আদিত্য মুখ বাঁকিয়ে বলল, সুবিধা পার্টির লোক, পাশেরটাকে সামলে নিয়ে আদাস। পারবো না, দরদ উতলে পড়ছে না আমার। একটু কনসিডার কর, আজকেই শেষ। বাস ছেড়ে দিল। আদিত্য হাঁক ছেড়ে বলল, আমার বোনকে দেখে শুনে নিয়ে যাস অন্তি। সায়ন্তী আবারও হয়তো বলল, পারবো না। তবে তা কি আর হয়? বন্ধুত্বের রং মানেই 7 রঙা রঙিন। তবে মাঝে মধ্যে তাতে ধূসর রংটাও এসে হানা দেয়। সুখ দুঃখ ভালো খারাপ মিলেই তো আমাদের জীবন। বন্ধুরা সব সময়ই আমাদের পাশে থাকে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায় এরা অজান্তেই। অনেকটা সময় এমনও হয় পরিবারের থেকেও বেশি আপন এদেরই লাগে। বন্ধুদের মধ্যে কেউ একজন ভুল করলে যেমন বাকিরা তা ফুল হিসেবে পরিবর্তন করে দেয়, ঠিক তেমনই তারাই শাসন করে করা ভাবে। বন্ধুত্বের সম্পর্কটা দারুণ, এই তো টক ঝাল মিষ্টি, সব স্বাদই একসাথে পাওয়ার মতো অনুভূতি। এদের সাথে থাকলেই ফাঁকফোকর দিয়ে সময় এত দ্রুত পালিয়ে যায়, কথা বলে যেন শেষই হয় না, মন ভরে না, তৃপ্তি আসে না। রোজ দেখা হয়, ঘন্টার পর ঘন্টা আলাপচারিতা হয়, তবুও যেন মনে ডেকে ওঠে আফসোস। আর কিছুক্ষণ গল্প করলে হয় না, একদিন না দেখলেই, কথা না বললেই মনে হয় কত জন্ম দেখা হয়নি, কথা হয়নি। বন্ধুরা বিপদে পড়লে বাকিরা তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, দিক বেদিক চিন্তা না করি। তবে খোঁটা মারতে ভোলে না কখনো। এই সম্পর্কটা সঠিক ব্যাখ্যা করা যায় না, এখনো মান অভিমান হয়। অদৃশ্য এক মজবুত মায়াভরা বন্ধন সৃষ্টি হয়, যা তারা কোনো দিন স্বীকার করতে চায় না। এই তো সবসময় মুখে কিছু কথাই উচ্চারিত হয়। তুই কে? তোকেই তো চিনি না। দূরে গিয়ে মর, নয়তো তোর যা খুশি হয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোদেরকে মনে রাখবে ভাই? তবু মনে রাখি তাদের, আমরা সময়ে অসময়ে সব সময়। আদিত্য দীপ্তি দাঁড়িয়ে রইল কাঠফাটা রোদেও। যতক্ষণ বাস দেখা যায় ততক্ষণ। আদিত্য মন খারাপ করে বলে উঠল, অনেক দিন আর দেখা হবে না। দীপ্তি বলে উঠল, তুই যে এত ইমোশনাল তা তো আগে জানতাম না। আদিত্য মুহূর্তেই চটে গেল, তারপর ক্ষিপ্ত হয়ে বলল, এই মহিলা, তোর সাথে আমার সম্পর্ক নাই, হয়েছে 10 মিনিট আগে, আবার গায়ে পড়ে কথা বলিস কেন? দীপ্তি তপ্ত শ্বাস ছেড়ে বলল, এসব বাদ দে তো, সত্যি করে বল কাহিনীটা কি। আদিত্য কেমন করুণ চোখে চাইল। দীপ্তি মুখ বাঁকিয়ে বলল, অমন করে তাকাস কেন? জানি ভালো কোনো কাজ করিস নাই, এখন এমন ভাব করছিস তুই সাধু সন্ন্যাসী। আদিত্য নাক ছিটকে বলল, কিসের সাথে তুলনা করিস? সাধুরা বিয়ে শাদী করে না, আর ভাই জীবনের প্রথম লক্ষ্য বিয়ে করার পরে বাকি কাজ। ভন্ডা কোনখানে? সর, বাড়ি যাব আমি। পারলে কলেজে যাবা শুরু কর, না হয় পরীক্ষার ডাব্বা মারা থেকে কেউ আটকাতে পারবে না। তখন চ্যাংরা নেতাগো মতন গর্জন করেও কোনো লাভ হইতো না। দীপ্তির মাথায় মেরে দিল একটা আদিত্য, তারপর হঠাৎ হয়ে বলল, ঘুরতে যাবি তোতা? তোর খালা ধরে আমারে পিটাইব। আদিত্য দীপ্তির হাত চেপে ধরে রাস্তা পার হতে হতে বলল, একদিন মার খেতে পারবি না আমার জন্য? দীপ্তি ভ্রু বাঁকিয়ে বলল, তুই কি আমার স্বাদের প্রেমিক লাগিস নাকি? তোর জন্য মায়ের খেতে যাব কোন সুখে? আদিত্য শব্দ করে হেসে বলল, প্রেমিক হিসেবে আমি মন্দ হব না, কি বলিস? তা ঠিক বলেছিস, তুই যা, ফ্লাটিংবাজ মেয়ে পটে যাবে অনায়াসে, কিন্তু সংসার করার মতো মেয়ে পাবে কিনা সন্দেহ। আদিত্য দীপ্তির দিকে তাকালো, এবার চোখ ছোট ছোট করে বলল, দেখলি, তুই আমার বড় শত্রু, বিয়ে অবধি যেতে পারলাম না। শালা, তুই আমার সংসার ভাঙার তাল করছিস। বেয়াদব, হাত ছাড়। না। কেন? যদি হারিয়ে যাস। ঢং কম কর, আমি বাচ্চা না। আদিত্য এক দৃষ্টিতে চলন্ত ট্রেনটার দিকে তাকিয়ে বলল, চল একবার ট্রেনের টিকিট কাটি, অজানা উদ্দেশ্য, পরে দুজন মিলে অজানাতে চিরতরে হারিয়ে যাই। দীপ্তি এক হাতে আদিত্যের বাহুতে ঠেলা মেরে বলল, হুশে আয় ভাই, বাস্তবে টাকা ছাড়া কুমিল্লা থেকে নড়তে পারবি না। আবার যাবে অজানায়, যেখানে গিয়ে দেখা যাবে অচেনা মানুষের মাঝখানে খাবারের অভাবে দুজন মিলে ভিক্ষা করা লাগতেছে। যত সব আজগুবি চিন্তা, তোর কি আর কোনো কাজ নাই বলতো? আদিত্য হো হো করে হাসল, তারপর হাসতে হাসতে বলল, তুই বাস্তবিক, আমি কাল্পনিক। আমি স্বপ্ন কল্পনায় ভাসবো, তুই স্বপ্ন ভাঙিয়ে দিয়ে আমাকে বাস্তবতার দিকে টেনে আনবি। আমি ভুল, তুই ফুল,
আমাদের মাঝের সম্পর্কটাও হবে বিউটিফুল। তুই তোতা, আমি ছাতা। দীপ্তি আদিত্যকে ঠাসঠুস কয়েকটা মারল ফালতু কবিতাটা শোনানোর জন্য। আদিত্য ব্যথা পাওয়ার ভঙ্গিতে শব্দ করে বলল, প্রতিবার কদর করলি না তুই। দীপ্তি বলে উঠল আবার, হাতটা এবার ছাড়। আদিত্য আনমনে বলে উঠল। সারা জীবন ধরে রেখে দেই। দীপ্তি চট করে তাকিয়ে বলল, না, নেতাদের সাথে বেশি দূর পথ চলতে নেই। জীবনের মায়া বড় মায়া। আদিত্য প্রাণ খোলা হাসি হাসল, তারপর বিড় করে বলল, তোর জন্য যদি রাজনীতি ছেড়ে দেই তবে কি হাতটুকু ধরার অনুমতি পাবো দীপানিতা? কুঞ্জ ছায়া নেম প্লেট বসানো বাড়িটা আজ জাঁকজমকভাবে সেজেছে। গুধুরির বিকেলে চারিদিকে কেমন হলদে সোনালি আভা ছড়িয়ে আছে। একটা চমৎকার বিকেলকে সাক্ষী রেখে সুন্দর করে পরিপাটি হয়ে নিল আরুষ একটা অবিস্মরণীয় সন্ধ্যার প্রত্যাশায়। আজ যে ভীষণ খুশি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হয়তো এটা। জীবন সঙ্গিনীকে বেছে নেওয়ার সময়টাকে সাধারণ বললে ভুল হবে হয়তো। এত খুশিরা উড়ে যাচ্ছে তার আশপাশ দিয়ে, তবু কোথাও যেন কিছু একটা নেই। কেমন যেন শূন্য শূন্য অনুভবে চেয়ে যাচ্ছে হৃদয়টা। কোথায় যেন একটা অপূর্ণতা থেকেই যাচ্ছে। মনের এমন বিরোধ মেনে নিতে পারছে না ছেলেটা। আজ তার ভালো লাগার পছন্দের মানুষটাকে পাওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে সে। পরিবারের সবাই যে যা ভাবে বেঁকে বসেছিল, হঠাৎ করে সবার মতো পরিবর্তন হলেও সবাই যে ওর কথা ভেবেছে এতেই সে খুশি। ব্লু রঙের স্যুটটাতে তাকে আরো বেশি সুদর্শন দেখাচ্ছে আজ। নিজের মনের খুদে ভাবনা থেকে বার কয়েক নিজেকে আয়নায় দেখলো, ফের চুলগুলো সেট করো আরো একটু, তবুও কোথাও একটা কিন্তু যেন থেকেই যাচ্ছে। আরুষ আপন মনেই বিড় করলো, না আর ভাবা যাবে না, যা হবে ভালোই হবে, নেগেটিভ কিছু মাথায় আনাই যাবে না। মোবাইলটা হাতে তুলে নিল সে। জেফারের মেসেজ এসেছে। হ্যাঁ হ্যান্ডসাম, জানি তোমাকে সব সময়কার মতোই আজও গুড লুকিং এবং সুন্দর লাগবে। আসছি, দেখা হচ্ছে। আরুষকে আয়নার দিকে তাকিয়ে হাসতে দেখলো দরজায় দাঁড়িয়ে থাকা একজন। সে নিজেও বক্র হাসতো, তার কেন যেন বলতে ইচ্ছে হলো, তোকে এর পর থেকে কাঁদতে হবে আরুষ। মনে হচ্ছে এটাই তোর এই বছরের শেষ আসে। আরুষ জেফারকে মেসেজ পাঠালো, তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব, ছবি পাঠাবে? রিপ্লাই আসলো মিনিটেই, সারপ্রাইজ, মন মতো সেজেছি শুধুই তোমার জন্য। আরুষের ঠোঁটে তৃপ্তির হাসিটুকু লেগেই আছে। আরুষ হঠাৎ করেই চমকালো, মনে হলো দরজা থেকে কেউ হুট করে ডেকে উঠল, আরুষ ভাই। আরুষ এলোমেলো দৃষ্টি ফেলে বাহিরে তাকালো। আজ সকালের পর মেয়েটার সাথে আর দেখা হয়নি। ওর কি মন খারাপ? তার জন্য দায়ী কি আরুষ নিজে? আরুষ নিজেকে শাসালো, এসব কি ভাবছে সে? আবারও আলিশা ওর মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। এত কিছুর পরও যা খুশি হোক, ওর এমন তো নয় আরুষ আলিশার সাথে কোনো সম্পর্কে ছিল, যা হুট করে ভেঙে দিয়ে অন্য কাউকে গ্রহণ করছে। আলিশার মনে যদি কিছু থেকে থাকে, কিন্তু মেয়েটা তো তাকে কিচ্ছু বলেনি কোনো দিন, তবে কি জেফার মিথ্যা বলল? আরুষ বিরক্ত হলো নিজের প্রতি, নিজেকেই নিজে বলে উঠল, ফোকাস আরুষ ফোকাস। তোর ভবিষ্যতে তোর সামনে জেফারের সাথে তোর একটুকু পরে এঙ্গেজমেন্ট, তাকে নিয়ে তোর ভাবা উচিত। তোর তোর হবু বউ জেফার, আরে আলিশা না। উমায়ের ভেতরে আসতে আসতে বলল, জামাই সাহেব তৈরি তো? আরুষ চমকানো, পরক্ষণেই হেসে বলল, একদম। উমায়ের আরুষের কাঁধে চাপড় মেরে বলল, তোকে মোটেও মানায়নি এই ড্রেস আপে, কি যেন একটা মিসিং। আরুষ ভ্রু বাঁকালো, এই ছেলেটার সব কিছুতেই বাড়াবাড়ি। উমায়ের দাঁত কেলিয়ে হেসে বলল, কিচেন অ্যাপ্রনটা। আহাদ আসলো তখনই দু হাতে মুখের উপর অ্যাপ্রনটা ধরে এগিয়ে আসছে। ক্যাটকেটে টিয়া কালারের অ্যাপ্রন, কি বিচ্ছিরি দেখাচ্ছে আরুষের চোখ খুলে বেরিয়ে আসার উপক্রম। এরকম একটা বিশেষ দিনে টিয়া রঙের কিচেন অ্যাপ্রন পরে বের হলে মান সম্মান কিছু থাকবে? আরুষ ঠাস করে বেশিয়ে দিল দুঘা আহাদকে। আহাদ পিঠে হাত বুলিয়ে বলল, এসব কি, বিয়ে শাদী করবি ভালো কথা, তাই বলে ভদ্র ঘরের ভদ্র পোলার গায়ে হাত দিবি? মানবতা আজ কোথায়? উমায়ের একটা খুশি মারল আহাদের পেটে। আহাদ এবার আহাজারি করে উঠল, যার জন্য করলাম চুরি সে বলে চোর। এই উমর শালা বলেছে তোর জন্য একটা কিনে আনার জন্য। 250 টাকা খরচা চলে গেছে আমার। আগে টাকা ছাড়, তারপর উপহার গ্রহণ কর।
উমায়ের বিরক্তি নিয়ে বলল, তোর কি আমি কালার আনতে কইছি? নীলের সাথে টিয়া যায়, তুই লাল কালার আনবি না? আরুষ চেঁচিয়ে বলে উঠল, এই থামবি তোরা? আমি কি গিফট চেয়েছি ভাই? সেদে সেদে এরকম আজগুবি উপহার আমাকে কে দিতে বলেছে? অবু বইয়ের বাড়ির লোকের সামনে আমাকে হাসির পাত্র বানানোর পায়তারা? হ্যাঁ স্যার, বেরো বলছি। আজকে দুটার একটাও সামনে আসবে না। আহাদ কলার ঝাঁকিয়ে বলল, আশু বলছিস কি রে? আমি মিউজিক সিস্টেমের তত্ত্বাবধানে আসি, মাইক টাইক সব আমার দখলে। উমায়ের বলে উঠল, আমি বেশি কিছু না। বড় মা বলল খাবারের দিক বিশেষ করে তার শ্বশুর ঘরের লোকদের আপ্যায়নে যেন আমি নিয়োজিত থাকি। আরুষ হতাশ কণ্ঠে বলল, এই তোরা ছাড়া কি দুনিয়ায় মানুষের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, যা তো দুজন, কোনো কাজে হাত লাগাবি না তোরা। হাত দিলেই সব কিছুতে ঝামেলা হয়। আজ কোনো ঝামেলা দেখতে চাই না আমি। ইজ দ্যাট ক্লিয়ার? আহাদ বলে উঠল, তাই তো জেফার তোকে কিনে দিবে কেন? আরুষ রেগে মেগে তেড়ে আসলো। আহাদ লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে বলল, ভয় পাচ্ছি না ভাই, ভয় পাচ্ছি। বাহির থেকে শোরগোল শোনা গেল অনেক। উমায়ের আরুষ মুখ চাওয়াচাই করলো। আহাদ ছুটে গেল আরুষের রুমের বারান্দায়, পেছনে উমায়ের ছুটল। উমায়ের বারান্দায় যাওয়ার আগেই আহাদ আবার ঢুকলো। দুজনের লাগলো ধাক্কা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল উমায়ের। মাথায় হাত ডলতে ডলতে বলল, মায়েরা ফেল তো। আহাদ এসব কানেই নিল না। সে নিজের মতো করে বলল, তোর বাপ যে এমপি, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম। গিয়ে দেখ, সবাই তোর বিয়ে খেতে এসেছে। উমায়ের চোখ রসগোল্লার মতো করে চাইল। কার বিয়ে? ওই বেটা, দেড় দুপুরে মাল খাইছিস তুই? আমার বাপে বালের এমপি। আরুষ দাঁত কেড়িয়ে বলল, ওর পাত্রী নিয়ে আছে নাকি মেজো যাচ্ছ? হ্যাঁ, একই দিনে দুই বিয়ে? উমায়ের রাগ নিয়ে বলল, সুন্দর করে মেয়েদের মতো সেজগুজে তৈরি হয়েছিস, এই সময় আমার হাতে মার খেতে না চাইলে মুখটা বন্ধ রাখ। আহাদ সুর তুলে বলল, যদি কেউ আমার বিয়েটা এভাবে করাতে চাইতো, বুঝলি উমায়ের সুযোগ বারবার আসে না বিয়েটা করে। উমায়ের আহাদের কলার চেপে ধরে বলল, কি বললি? আবার বল। আহাদ চোখ ছোট ছোট করে বলল, রাখছিস কেন? হুদাই চন্দি গরম হইয়া যায় কেন তোর? ভাই কুল কুল, আমি তো মজা করছিলাম। উমায়ের আহাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগে গজরাতে গজরাতে বলল, আজকে এমপিকে আমি দেখে নেব। এমপি বলে কি বাড়িঘর কিনে নিয়েছে নাকি? বাড়িতে দলের ছেলেগুলো ঢুকাবে কেন? সব কিছুতে ওনার এরকম নেতাগিরি। যদি আজকে না ছুটিয়েছে তো দেখিস, প্রেস মিডিয়া পর্যন্ত লেজ গুটিয়ে চলে এসছে। কিরকম একটা অবস্থা, যত সব আছে পাবলিক। উমায়ের একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে গেল। আরুষ আতঙ্কিত গলায় পিছু ডাকলো, ভাই আমার ভালো, কোনো গন্ডগোল পাকাস না। মেহমান ভর্তি বাড়িতে, কথাটা শোন। উমায়ের গিয়ে বসার ঘরে উপস্থিত হলো। মেহমান বলতে নিকট আত্মীয়দের মধ্যে শুধু আরুষের নানা বাড়ির মানুষদের দাওয়াত করা হয়েছে। হক বাড়ির সবাই উপস্থিত আছে। সেলিনা বেগম যেন সবকিছু জহুরি চোখে দেখছেন। অবশেষে বাড়িতে তার ডাক পড়ল। এতদিন না আসতে পেরে ওনার তো পেট মোচড়ানো শুরু করে দিয়েছিল। এই সেই রুবিনা বেগমের সাথে গোপন বৈঠকে বসেছে সে। এতদিন কি হলো না হলো সব জেনেই দম ফেলবেন যেন। বাহিরে আলাদা করে স্টেজ করা হয়নি, ড্রয়িং রুমটাই সুন্দর করে লাইটিং করেছে। এখানেই পারিবারিক আলাপের মাধ্যমে আংটি বদল হবে। সন্ধ্যার আজান পড়বে, কিছু সময় বাকি আর। তোড়জোড় চালাচ্ছে সবাই। মেহমানদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখছে না মির্জা বাড়ির গিন্নিরা। কাজের লোকেরাও পরিপাটি কাপড় পরে কাজে হাত লাগিয়েছে। এটাই নিয়ম করেছেন তামজিদ মির্জা। বাড়িতে কাজ করে তাদের সাথেই থাকে তাদের পরিবারেরই তো অংশ। বাড়িতে যা রান্না হবে তাই ওরা খাবে। অনুষ্ঠানে ওদের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করে দেন সবাই মিলে। উমায়ের রাগে বিরক্তি নিয়ে তাজরুল মির্জাকে একপাশে টেনে নিল। তামজিদ মির্জা এরশাদ মির্জা মিলে উঠোনের সামনে দাঁড়িয়ে আছে। মিডিয়ার লোকদের সামলাচ্ছেন মুখে মেকি হাসি ঝুলিয়ে। এরা যে কত ধরনের প্রশ্ন করতে পারে বাপ্পা। আজিজ মির্জা সাংবাদিকদের ভাগাতে বলে দিয়েছে ছেলেদের, যেভাবে পারে এসব যেন তারাই। বলা তো যায় না শত্রুপক্ষের লোক যদি ছদ্মবেশে ঢুকে পড়ে। বেশ হট্টগোল শোনা গেল বাহিরে। দলের ছেলেদের সাথে বাহিরে কথা বলছে আহান, আদিত্য। মেয়েরা সব ভেতরে, কারো বাহিরে যাওয়ার পারমিশন নেই এই মুহূর্তে। এত এত ছেলেরা এসেছে, বাহিরের মানুষজনের সামনে না যাওয়াই ভালো। উমায়ের তাজরুল মির্জাকে রেগে বলল,
আব্বা, এসব কি? আপনার দলের ছেলেগুলো কি ঘাস খেয়ে বড় হচ্ছে নাকি? আমার বিয়ে বলে বলে চেঁচাচ্ছে কেন? তাজরুল মির্জা জিভ কেটে বলল, মিস্টেক করে ফেলছে রে। আমি তো ওদের অরুষের বিয়ে নিয়ে স্লোগান দিতে বলেছিলাম। একটা সীমা থাকে সবকিছুরই। আপনি কি দিন দিন ছোট হচ্ছেন? বাইরের মানুষকে তামসা করার জন্য ডেকে আনছেন। বাইরের কাছে দলের ছেলেরা আসবে কেন? ওদের যেতে বলুন এক্ষুনি। তাজরুল মির্জা বেজার মুখে বলল, রাজনীতি করা পরিবার, তোমার এগুলো দেখে অভ্যস্ত হও। ওদের এনেছি বাড়ি পাহারা দিতে, সাথে গার্ড তো আসেই। সামনে নির্বাচন হবে, এখন সতর্ক থাকতে হবে বেশি বেশি। কথা বাড়াস না ও মায়ের, চোখ কান খোলা রাখ। কাজ কাম তো কিছুই করিস না, আজকে একটু পরিবারের খেয়াল রাখ। উমায়ের তীক্ষ্ণভাবে তাকিয়ে থেকে তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমার মতো পিওর সিঙ্গেল একটা মানুষের বিয়ে বিয়ে করে আমার চরিত্রে দাগ লাগাতে মানা করেন, নয় সব কলটা মুখ পোতা দিয়ে ছেঁচে দেবো আমি। তাজরুল মির্জা উমায়ের কাঁধ জড়িয়ে ধরে সামনে আগাতে আগাতে বলল, বাবা মার বিয়েটা করো, আমার তো দাদা হওয়ার ইচ্ছা জাগছে। উমায়ের ছিটকে সরতে চাইল, নাক মুখ কুচকে বলল, এমনি ধরছেন কেন? ছাড়ান কইতেছি। শখ থেকে বাঁচি না, শখ থেকে বাঁচি না, দাদা হোমো। তাজরুল মির্জা মুখ বাঁকিয়ে বলল, আমরা তো বন্ধুর মতো আব্বা, কোনো মায়ার সাথে লাইন টাইন করিস নাকি? বইলা ফেল, তোর আম্মারে রাজি করানোর দায়িত্ব আমার। উমায়ের চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কোন দিক দিয়ে আপনি আমার বন্ধু? মানুষজন তাকে আছে, পরে সন্দেহ করব, কইবে বাপ ছেলে চরিত্রে দোষ আছে, মেয়ে মানুষ বাদ দিয়ে পোলায় পোলায় জড়াজড়ি করতেছে। তাজরুল মির্জা উমায়েরকে বগল দাবা করে টেনে নিয়ে গেলেন। উমায়ের মুখটা এতিমের মতো বানিয়ে রেখে দিয়েছে, এমন বাপ যেন কারো ভাগ্য না পড়ে। হাড়মাস জ্বালিয়ে খেল। ছেলের সাথে এমন আচরণ কোনো বাপ করে? কাঁধে হাত ধরে ঢলাঢলি করছে, কপাল টপাল কুচকেও নিজেকে ছাড়াতে পারল না উমায়ের। উমায়ের কাছে অন্য চিন্তা এই সাংবাদিকদের আর কোনো কাজ নেই। আজকাল তো আবার এসব সহজ হয়ে গেছে, টিভিতে ছাড়ার দরকার পড়ে না, ফেসবুকে ছাড়লেই ভাইরাল। সন্ধ্যার পর যে একটা কাণ্ড ঘটবে তা যদি জানাজানি হয় তখন আর দেখতে হবে না। উমায়ের সবার সামনে দাঁত কেলাচ্ছে। তাজরুল মির্জা নেতা মানুষ, অনেকের না দাওয়াত করলেও প্রতিবেশী হিসেবে আছেন, এমন মান্যগণ্য ব্যক্তিদের দাওয়াত করেছেন। সবাই তো উমায়েরকে দেখছে আর বলছে, বাপের ছেলে, পরের এমপি পদটা বুঝি তাহলে ছেলেরই? বিয়ে দিয়েছেন নাকি ছেলের? আমার মেয়ে আছে, ভাগ্নি আছে, চাচাতো খালাতো বংশের সুন্দরী কন্যা আছে, বিয়েতে কোনো কমতি রাখবো না। জানাবেন, কথা আগাবো। উমায়ের ঠোঁটে হাসি ঝুলিয়ে তাজরুল মির্জাকে ফিসফিস চাপা কণ্ঠে বলল, বিয়েটা আপনি করে ফেলেন না বাজান, আমাকে ছাড়ুন, নয় আপনার সম্মানের লুঙ্গি ধরে টান দেবো আমি, পরে দোষ দিতে পারবেন না বলে দিলাম। তাজরুল মির্জা ছেলের কাঁধ ছেড়ে দিলেন তৎক্ষণাৎ। যা ছেলে, তিনি জন্ম দিয়েছেন সম্মান খোয়াতে দুবারও ভাববে না। উমায়ের শার্টের হাতা ফোল্ড করতে করতে বেরিয়ে গেল। আদিত্য দাঁত বের করে হেসেই চলেছে। দলের ছেলেরাও গোল মিটিং বসিয়েছে। আহান গেছে আত্মীয়দের সাথে কৌশলাদি বিনিময় করতে। উমায়ের গিয়ে আদিত্যকে চেপে ধরে নিজের সাথে টেনে নিল। বাকি ছেলেরা উমায়েরকে দেখে লেজ গুটিয়ে অন্য পাশে সরে গেল। এই লোকটা সুবিধার না, যখন তখন কি সব প্রশ্ন করে বসে। একবার তো বলেই বসেছে, রাজনীতি করার ভিক্ষা করা নাকি সমান, বাকিরা করে টাকা ভিক্ষে, আর রাজনৈতিক নেতা পেতারা করে ভোট ভিক্ষে। আদিত্য ভ্রু বাঁকিয়ে বলল, কি হয়েছে ভাই? আদিত্যের কপালে দুটো ভাঁজ পড়ল। তুমি জানো না, পুপিরা তো চলে গেছে, সাথে অন্তিও চলে গেছে। উমায়ের চোখে মুখে কাঠিন্য ফুটিয়ে তুলে বলল, জেফার গেটে আসলে ইনফর্ম করবি আমায়, ভেতরে আছে, এদের বলবি ঠিক মতো কাজ করতে। বাহিরের কোনো সাংবাদিক বা অন্য কেউ যেন সদর দরজা পেরিয়ে ভেতরে না যেতে পারে, কড়া নজরও রাখবে। আদিত্য মাথা নাড়ল। উমায়ের অন্ধকারে কিছুক্ষণ চোখ বুলিয়ে ভেতরে চলে গেল। সন্ধ্যা 7টা পার হয়ে গেছে। মির্জা বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছিল জেফার আর তার পরিবারকে আনার জন্য। তারা আসলো কিছুক্ষণ পর। উমায়েরকে জানিয়েছে আগে ভাগই আদিত্য। অরিয়াহাদ আহানের সাথে কি নিয়ে যেন কথা বলছে। আহান ঘরে গেল মেহনাজকে ডাকতে। বড় ভাবি হিসেবে মেয়েকে বরণ টরণের বিষয় আছে। বাড়ির সব মহিলারা
এবার এসে উপস্থিত হয়েছে সেখানে। সবার পোশাকে আভিজাত্য। মেয়েরাও সবাই একে একে এসে হাজির হচ্ছে। আজিজ মির্জা, সুফিয়া বেগম আসলেন একসাথে। তাদের মাঝে আরুষ। দুজনের কাঁধ জড়িয়ে এগিয়ে এলো সে। আত্মীয়দের মাঝে কানাঘুষা হলো। মেয়েকে নিয়ে কৌতূহলে শেষ নেই। চেয়ারম্যানের ছেলে, চাচা, এমপি কোনো বড় ঘরের মেয়েই হয়তো পছন্দ করেছে। ছেলের সাথে মানাবেও বেশ। নিজেদের মধ্যেই চাপা কৌতূহলে নানাবিধ কল্পনা সাজালেন অতিথিরা। মেহনাজ বুকে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে। তার এক কথা, জেফারের মতো কিছু নিচু মন মানসিকতার মেয়েকে সে কিছুতেই জায়ের মর্যাদা দিয়ে ঘরে বরণ করতে পারবে না। আহান বোঝাচ্ছে তাকে, মেহনাজ মানতে নারাজ। আহান মেহনাজের হাত আঁকড়ে ধরে বলল, জান এমন করে না, সবাই অপেক্ষা করছে তো। কি ভাববে বলো তো? ফুপির শ্বশুর বাড়ির লোকজন, আরো বাইরে মানুষ উপস্থিত। জেফারকে তো আরুষ ভালো। মেহনাজ চোখ রাঙিয়ে তাকালো, কড়া ভাষ্যে বলল, ওই মেয়েটা আমাদের এমনভাবে অপমান করলো, তাও ভাইয়া ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন বলেন তো? যা খুশি হোক, আমি যেতে পারবো না, আপনি গিয়ে করুন বরণ। আহান মুখ ফুলিয়ে বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে মৌ। চলো নিচে, বাড়ির বড় বউ তুমি। মেহনাজ তাকালো ফের। আপনি আমাকে ধমকাচ্ছেন? করবেন তো? একটা বাইরের মেয়ে আপনার বউকে কটু কথা শুনিয়ে দিল, তাহলে তো আপনার কিছুতেই আসে না। আপনি আমাকে ভালোই বাসেন না। আহান মেহনাজের কোমর জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হলো। এক হাতে উল্টে ফেলা ঠোঁট জোড়া ছুঁয়ে দিল। ফিস ফিস কণ্ঠে বলল, দরজাটা আটকে দিয়ে আসি মৌ। বাইরে যে সত্যি কোনো কাজ নেই, ওরা যা খুশি করুক। আর আমরা? মেহনাজ চোখ বড় বড় করে তাকালো। আহান মেহনাজের কপালে ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে আবারও ধিমি আওয়াজে বলল, আইডিয়াটা কেমন ম্যাডাম জি? আপনাকে কিন্তু আজকে একটু বাড়াবাড়ি রকমের সুন্দর লাগছে। একটু অবাধ্য হই। মেহনাজ আহানের বুকে ঠাস করে একটা বসিয়ে দিয়ে বলল, বেহায়া পুরুষ যখন তখন শুরু করে দেয় আজে বাজে কথা। আহান 2 হাতে মেহনাজের কোমর জড়িয়ে ধরলো। এবার ভ্রু নাচিয়ে বলল, তোমার এত সমস্যা হচ্ছে কেন শুনি? আমি তো ভাইয়ের রূপে বেশ ভালো হয়ে আছি। একটা চুমু খাই। মৌ মিথ্যা রাগ দেখিয়ে বলল, মেরে তক্তা বানিয়ে ফেলবো, ছাড়ুন তো, ছাড়ুন। আহান দুদিকে মাথা নেড়ে না করো। মেহনাজ আহানের গলা জড়িয়ে ধরে বলল, আপনার রোমাঞ্চ আমি গুনে গুনে 10 বালতি পানি ঢালবো। আহান নাক ঘষল মেহনাজের কানের লতিতে, গালের পাশে গলায়। কোচা কোচা দাড়িগুলো বড্ড বিরক্ত করো মেহনাজকে। মেহনাজ চোখ মুখ বিকৃত করে বলল, উফ আহান, সবসময় কিন্তু। আহান হেসে বলল, কি? বলো বলো, আমি শুনছি। অসভ্য ছেলে, দরজা খোলা আছে, ছাড়ুন। না, কিছুতেই না। রুমে থাকার কথা তো আমি বলিনি, তুমি বলছো। রুম থেকে আমি এখন সময় নষ্ট কেন করব? এমনি বউকে সারাদিন কাছে পাই না, সুযোগ যখন পেয়েছি তার তো সঠিক ব্যবহার করতে হয়। মেহনাজ 2 হাতে আহানের বুকে ধাক্কা দিয়ে বলল, সন্ধ্যাবেলা ভূত চেপেছে মাথায়, আদিক্ষেতা। আহান মেহনাজের 2 গালে হাত রেখে আদুরির সুরে বলল, মৌ। মেহনাজ ঠোঁট বাঁকিয়ে বলল। আহান নরম সুরে বলল, চলো না প্লিজ, শুধু আমার জন্য। আজকের পর আমি জেফারকে বউকে দিব। আমার বউকে কথা শোনানো, শুধু ভাইয়ের বউ হবে দেখে সম্মান রক্ষাতে কিছু বলি না, না হয় মুখে ভেঙে দিয়ে আসতাম। হ্যাঁ, আসছে বীর পুরুষ, চলো নিচে, ঢং দেখে বাঁচি না। আহান মুখ ছোট করে বলল, এভাবে বলতে পারলা তুমি? আর কি? হ্যাঁ, এত সাজগোজ করে কেন যাওয়া লাগবে? সাজ দেখার অধিকার শুধু আমার। যাও, মুখ দিয়ে ভালো মতন ঘুমটা দিয়ে আসো। মেহনাজ ভাব দেখিয়ে বলল, পারবো না, এভাবেই যাব। আহান মেহনাজকে টেনে ধরে কাছে আনলো। মেহনাজ অবাক হয়ে তাকালো। আহান ইচ্ছাকৃতভাবে এলোপাথারি চুমু খেলো মেহনাজের ঠোঁটে। হাতের আঙুলের সাহায্যে লেপটে দিল লিপস্টিকের আস্তরণ। মেহনাজ ঠোঁট উল্টালো। আহান তৃপ্তির হাসি হাসল। তারপর আরো 2টো চুমু খেলো। মেহনাজের ফুলে ওঠা 2 গালে মেহনাজের হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল। বজ্জাত লোক, ছি, কি করছে মুখের অবস্থা! এখন তো মুখ না ধুয়ে উপায় নেই। আহান মেহনাজকে বুকের সাথে জড়িয়ে ধরল। মাথায় চুমু এঁকে দিয়ে বলল, আপনার সব কথা শুনতে রাজি ম্যাডাম, তবে আপনার কথায় আসলে আমার হক অধিকার কোনো কিছুতে 1 চুল পরিমাণ ছাড়ও কিন্তু আমি দেব না।
সাজবেন শুধু আমার জন্য, ভালোবাসা শুধু আমার জন্য। যত আবদার আমার কাছে, যত রাগ আমাকে দেখাবেন, যত অভিযোগ সব আমাকে ঘিরেই যেন হয়। কোনো কিছুর ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। আপনাকে পারলে আমি কারোর সামনে যেতেই দিব না, শুধু একান্তত লুকিয়ে নিজের মাঝে রেখে দেব, নিজে দেখবো দিন রাত। মেহনাজ আহানকে জড়িয়ে ধরল শক্ত করে, আলতো হেসে বলল, বুঝলাম আহান সাহেব হিংসুটে হয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে জায়েজ আছে। মেহনাজ মেকি রাগ দেখিয়ে বলল, সরুন, আমি কিন্তু ভুলে যাইনি আপনি আমার সাথে কি কি করেছেন। এখন এসেছে আগলা পিরিত দেখাতে। মেহনাজ হম্বিতম্বি করে চলে গেল বাথরুমে। আহান পিছ পিছ গিয়ে দরজার সামনে কোমরে 2 হাত রেখে বলল, কি বললা তুমি? আমি আলগা পিরিত দেখাই? এই মৌ, পুরনো কথা টেনে আবার জর্গা লাগাতে চাও তুমি? মেহনাজ মুখে ফেস ওয়াশ ডলতে ডলতে বলল, রুমে কি আপনার? হ্যাঁ, মেয়ে মানুষদের মতো ঘাপটি মেরে বসে আছেন কেন? ভাইয়ের এঙ্গেজমেন্ট, গিয়ে নাচুন যত সব। আহান চুলগুলো ঠিক করতে করতে বলল, দেখলাম পাশের বাসার নীলাও এসেছে, যাই গিয়ে একটু আলাপ করি। মেহনাজ চট করে তাকালো, আহান ততক্ষণে বেরিয়ে গেছে। মেহনাজ রেগে মেগে বলল, আপনাকে তো আমি পরে দেখে নিচ্ছি, স্ত্রীর লোক একটা। তিতলি, তারা, মিঠি, সুপ্রভা এক পাশে দাঁড়িয়ে আছে, অন্য পাশে সব বড়রা বসে আছে সোফায়, সাথে চেয়ারও পাতা হয়েছে যাতে বাকিরা বসতে পারে। ছেলেরা সব বাবাদের পেছন বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাড়ির এক একটা ছেলে দেখার মতো হয়েছে সুপুরুষ। আদিত্য উমায়ের একসাথে দাঁড়িয়ে, পাশে আহান, ওরিয়াহাত, আরুষ সবার সাথে বসেছে। মিনু বেগম, আতিকা বেগম, নাহারা বেগম মেয়েকে স্বাগতম জানাতে দাঁড়িয়েছে। রুবিনা বেগমও আজ তাদের সাথে আছেন ভদ্রতার খাতিরে। সেলিনা বেগমের যেন নিজেকে কি না কি মনে হচ্ছে, ভাইপোর বিয়ের পাকা কথা হবে, তাকেও ডাকা হয়েছে। আত্মীয়দের সামনে নিজের বড়াই করতে এক চুলও ছাড় দিচ্ছে না সে। জেফাররা চলে এসেছে। মেহনাজ মাথায় 1 হাত ঘোমটা দিয়ে নেমেছে। আহান দেখে হাসত। বউটা তার কত লক্ষ্মী, যা বলে তাই শোনে। নিজেকে পরম সৌভাগ্যবান মনে হয় আহারে। আল্লাহর শুকরিয়া করতেও বলে না সে। বাড়ির বউরা মিলে জেফারকে ভেতরে নিয়ে আসবে বলে দাঁড়ালো। জেফারের সাথে মানুষ বলতে 4 জন এসেছে, তার মা, বোন, ভাই, বাকি 2 জন কে তা কেউ জানে না। মিনু বেগমের প্রথমেই মুখ কালো হয়ে গেল, তবে সবার সামনে কিছু বলতেও পারলেন না। রুবিনা বেগম সহ মেয়ের পোশাক দেখে নাক চেটকালেন। জেফার জর্জেটের একটা কাজ করার শাড়ি পরেছে, আঁচল ছেড়ে দেওয়া, ঘোমটার বাড়াইও নেই, লালচে বাদামি চুলগুলো একপাশে ছেড়ে দেওয়া, ভারী মেকআপ মুখে। আদিত্য এক সুযোগে কেটে পড়ল, কানে ইয়ারপড গুজে নিয়ে বলল, সায়ন্তী শুনছিস? শোন, ক্যামেরা সেট করে দিয়েছি আমি, তুই কল কাটিস না, এখন থেকে শুরু হবে সব। ওপাশের কথা শোনা গেল না কিছু। আদিত্য বলে উঠল, তোতার বাচ্চাকে অ্যাড করে নিস, না হয় আমার মাথা খারাপ করে দিবে মহিলা। আদিত্য আশেপাশে তাকালো না, কেউ দেখেনি। জেফার এসে দাঁড়ালো পাশে তার মা। সুফিয়া বেগম কিচ্ছুটি বললেন না, না চোখ তুলে দেখার প্রয়োজন মনে করলেন। আরুষের মনক্ষুণ্ণ হলো জেফারের মাথায় ঘোমটানা দেখে। যতই সে স্মার্ট হোক, তাই বলি কি ওর বাবা দাদার সামনে সামান্য লজ্জাটুকুও দেখাবে না? আরুষ মিঠিকে ইশারা করো, মিঠি বুঝতে পেরে এগিয়ে এসে পাশে দাঁড়িয়ে বলল, জেফার, মাথার ঘোমটাটা টেনে বস, বড়রা আসছে সবাই। জেফার মনে হয় বিরক্ত হলো, কোনো রকম টেনে কাঁধ অবধি তুলল আঁচলটা। জেফারের মা কানের কাছে রাগী কণ্ঠে বলল, সালাম দে জামিলা। মিঠির ভ্রু আপনা আপনি কুচকে গেল। জেফারের নাম জামিলা? ভাইটা না দিন শেষে বড় সড় কোনো ধাক্কা খায়। মিঠি এগিয়ে অপর পাশে সরে গিয়ে উমায়েরকে ডাকলো, উমায়ের শোন। উমায়ের শান্ত কণ্ঠে বলল, বল। মিঠি চাপা কণ্ঠে বলল, জেফার মেয়েটা মনে হয় সুবিধার না, ওর নামটাও তো অন্য কিছু। উমায়ের বোনের চিন্তার কারণ বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, সামনে নিব, আমরা আছি। মিঠি মাথা নেড়ে গিয়ে আগের জায়গায় দাঁড়ালো। সুপ্রভা, তিতলি নিজেদের মতো কথা বলছে। মিঠি খেয়াল করলো মেরিনা বেগম নেই। ফুপ্পি কোথায় গেল আবার? মিঠি এগিয়ে গেল মায়েদের দিকে। আতিয়া বেগমকে টেনে একপাশে সরিয়ে জিজ্ঞেস করলো, ছোট ফুপি কই? সেজমা, আলিশা, অন্তি, দুটোর একটাও নেই, কই গেল? আদিত্য পাশ থেকে বলল, ঢাকা চলে গেছে।
মিনু বেগম সরু চোখে তাকালেন। মেরিনা যে রাগ করে চলে গেছেন তা তিনি বুঝতে পারলেন। মেয়েটার আবার আত্মসম্মান বেশি, তিনি ওভাবে বলতে চাননি, তবে কি আর করার, এমনও নয় আলিশাকে তিনি অপছন্দ করেন। মেয়ে হিসেবে তিনি বাকিদের মতোই আলিশাকেও পছন্দ করেন, কিন্তু ছেলের বউ হিসেবে ঠিক মানতে পারেননি হঠাৎ করে। আলিশার বয়স কম, বাচ্চা মেয়ে, সংসার বুঝবে না, তার ছেলেকেও বুঝবে না, তাই তিনি ওই সময় অমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। সবাই ভুল বুঝলো তাকে। আলিশাটাও মনে হয় রাগ করেছে তার উপর। পাশ থেকে এক মহিলা বলে উঠল, ভাইয়ের ছেলের এঙ্গেজমেন্ট সেরে চলে গেল, ভাই বোনের সম্পর্ক ঠিক নেই নাকি? থতমত খেয়ে গেল বাড়ির বউরা। মেয়েরা ও মানুষজন তালকে তিল বানিয়ে ছাড়াতে দুইবার ভাবে না। সুপ্রভা বলে উঠল, তেমন কোনো ব্যাপার না আন্টি, দাদিকে তো বলেই গেছে, আমরাও ছিলাম। ফুফা ফিরছেন সিলেট থেকে, উনি অসুস্থ, ইমার্জেন্সি, তাই গিয়েছেন। না হয় উনি তো ভাইয়ার বিয়ে ঠিক হওয়া থেকে এখানেই ছিলেন। আপনারা না জেনে অযথা কী সব বলছেন। দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া করুন আর অনুষ্ঠান উপভোগ করুন, ব্যক্তিগত বিষয়ে বা হাত ঢুকাচ্ছেন কেন? আতিকা বেগম সুপ্রভাকে থামতে বললেন। মহিলা মুখ বাঁকালেন, মেয়ের ঝাঁজ দেখে বাঁচেন না। এইটুকুন মেয়ে চটাং চটাং কথা বলে। মোবাইল স্ক্রিনের সম্পূর্ণ মনোযোগ আলিশার, সায়ন্তী আর মেরিনা বেগমের। সামনে ভেজে রাখা পপকর্ন, পেঁয়াজ ও সমুচা। মেরিনা বেগম আবার নিজের মুড়ে ফিরেছেন, মেয়েদের সাথে আড্ডায় বসে পড়েছে, সব কিছু জেনেও নিয়েছে প্ল্যান সম্পর্কে। তিনিও চান না ভাইপোটা কোনো খারাপ মেয়ের চক্করে পড়ুক। যত যাই হোক, সন্তানের মতো মানুষ করেছেন এদের। শুরু হলো যেন নাটকীয়তার প্রথম ধাপ। হাসি আড্ডার মাঝে হঠাৎ করেই অরিয়াহাত মাইক নিয়ে হাজির। তার মজার কথায় হাসির রোল পড়ল। অরিয়াহাত বেশ রম্যস্বরে বলল, কিছুক্ষণের মধ্যে হতে চলা এখনো না হওয়া প্রিয় কাপড় আরুষ এবং জেফারের জন্য আমাদের সবার পক্ষ থেকে এই ছোট্ট নিবেদন। আরুষ ভয়ার্ত চোখে তাকালো। কোনো আকাম ঘটাবে কে জানে। দুই বন্ধুর একটাকেও সে বিশ্বাস করে না। উমায়েরকে দেখা যাচ্ছে না, আশেপাশে আরুষ বসেছে, মাঝে উঠে যেতেও পারছে না। সাদা পর্দা টানানো হয়েছে বড় করে, প্রজেক্টরের ব্যবস্থাও আছে। আরুষ ভেসে ওঠা ওর আর জেফারের সুন্দর ছবি দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তবে একে একে তাদের প্রপোজাল করার ছবি পেরিয়ে গেল। তারপর থেকেই শুরু হলো আসল ঘটনা। আত্মীয়দের মাঝে চাপা গুঞ্জন শুরু হয়ে গেছে জেফারের এবারের ছবিটা দেখেই। আরুষ নিজেও অবিশ্বাস্য চোখে তাকালো পর্দায়। তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে এটা জেফার। রাগে দিক বেদিক ঘুরে আবারও তেড়ে আসলো আরুষ। সবাই ভয়ে চুপসে গেছে, অনেকে চাপা সমালোচনায় মেতেছে। চট তো কম হয়ে গেল। কেমন বেহায়া মেয়ে মানুষ দেখেছ, এত এত আকাম কুকাম করেও কোনো অনুশোচনা নেই। ছেলেটাকে এভাবে ধোকা দিল, বেশ হয়েছে মেরেছে। অনেকে তো এও বলেছে ছেলেটাকে দেখে শুনে নেবে না, এখন এসে ঢং করছে। সবই যেন লোক দেখানো। আজকাল কি এসব জানা বাকি থাকে নাকি? আগেই যদি জানতো, এখন সবাইকে ডেকে এনে এত তামাশা করার কি দরকার ছিল? পরিবারের লোকজন কি জানতো না নাকি? আসাটাই উচিত হয়নি, অযথা সময় নষ্ট। আর জেফারকে টেনে তুলে দাঁড় করিয়ে হিসিয়ে বলল, বল, কেন এমনটা করেছিস? এত কেন ছলো না? কেন জেফার কোনো আমার ফিলিংস নিয়ে খেললে? জবাব দাও বলছি, কেন? এই তোমার কিচ্ছু আসতে যায় না, শুধু নিজের কথাটাই ভাবো তুমি। আমাকে ঠকাতে তোমার একটুকু বাঁধেনি? জেফার নিজেকে ছাড়িয়ে নিল, একরাশ বিরক্তি নিয়ে চোখে চোখ রেখে বলল, দেখো আরুষ, যা যা দেখেছো তার সবটাই সত্যি। যখন জেনে গেছো আর কিছু লুকাতে চাচ্ছে না। তুমি তোমার মতো থাকো, আমাকে যেতে দাও। আরুষ বাঁখারা হয়ে পড়ল। সবার সাথে লড়াই করলো যে মানুষটার জন্য, তার থেকে এত বড় ধোকাটা মেনে নিতে পারল না সহজে। মনে হচ্ছে বড় কোনো দুঃস্বপ্ন দেখছে সে। জেফারের দিকে তাকাতেও কেমন বৃতৃষ্ণা লাগছে তার। তিক্ত হয়ে আসলো সব কিছু। কেমন বিদঘুটে অনুভূতিতে ছেয়ে গেল সে। জেফার যেতে নিল তখনই আরুষের মাথায় আগুন জ্বলে উঠল। রাগে গজরাতে গজরাতে বলল, এত সহজে তো তোমাকে যেতে দিব না জামিলা। জেফার চমকে তাকালো। আরুষের চোখ মুখ অস্বাভাবিক লাল হয়ে এসেছে। আহান তাকে পেছন থেকে টেনে ধরে বলল, যেতে দে ওকে, আর কি বা বাকি আছে? আর কত লোক হাসাবি? তখন যখন সবাই মিলে না করলো তখন তো কারো মানা শুনিস নাই তুই? আরুষ কথা বলতে পারল না।
কেন যেন তবে এই বেইমান বিশ্বাসঘাতকটাকেও এভাবে ছাড়তে মন চাইছে না। ওর মতো যে অন্য আরেকজনকে ঠকাবে না তার কি নিশ্চয়তা আছে? আরুষ তীব্র অনীহা নিয়ে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, ওকে আমি পুলিশে দেব। জেফার আটকে উঠল। ভেবেছে হয়তো আরুষ তাকে ভালোবাসে এত কিছু করার পরও বোকার মতো ছেলেটা তার কিছুই করবে না। যে ছেলে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে গাধার মতো, তার থেকে এমন কিছু আশা করেনি সে। জেফার পালাতে চাইলেও মনে হয় এক পা দু পা করে পেছাতে লাগলো। আরুষের জেফারের বোকামিতে হাসতে মন চাইল। মির্জা বাড়িতে এসে পালিয়ে যাওয়ার মতো কথাটা ভাবলো কি করে মেয়েটা। আরুষ হো হো করে হেসে বলল, জেফার বড্ড বোকা তুমি। হ্যাঁ মানছি আমি বোকামি করেছি, তবে তা না জেনে। কিন্তু তুমি তো নিচক বাচ্চামো করেছো, কার সাথে সম্পর্ক যাচ্ছ তা একবার জেনে নিবে না? হোক না চলো না। আরুষ শার্টের হাতা গুটিয়ে বলল, ভাইয়া পুলিশ ডাকো এক্ষুনি। জেফার ভয়ার্ত কণ্ঠে বলল, প্লিজ আরুষ, বোঝার চেষ্টা করো, আমি তো তোমাকে ভালোবাসি না। আরুষ বাঁকা হেসে বলল, না বাসলেই নাই, আমার সাথে যখন প্রেম প্রেম খেললে, জিতেও গেলে, এবার তো একটা তোফা আমার তরফ থেকে তোমারও পাও না বেবি। এমন উপহার দিব, সারা জীবন সেই উপহার তুমি মনে রাখবে এবং রাখতে বাধ্য হবে। আহান বলে উঠল, তোর বলতে হবে কেন? আগে থেকে পুলিশ ডাকা হয়েছে। জেফার গিয়ে মিনু বেগমের পায়ে পড়ে বলল, আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আপনার ছেলেকে বোঝান। আমার ভুল হয়ে গেছে আন্টি, পুলিশে দেবেন না, আমার জীবনটা শেষ হয়ে যাবে। মিনু বেগম রেগে পাশ সরিয়ে বলল, অসভ্য মেয়ে, এত কিছু পরও ক্ষমা চাও কোন মুখে? শুধু আমার ছেলে না, তুমি আরও কতগুলো ছেলের পিছনে। আরুষ মাথা নিচু করে ফেলল। বাহিরে গন্ডগোল হয়েছে হয়তো, বেশ জোরে কথার শব্দ ভেসে আসছে। যেহেতু আহাদ এবং আহার নামে কনফিউশন সৃষ্টি হচ্ছে, তাই অলি আহাদ থেকে নাম শুধু অলি দেওয়া হচ্ছে। অলি দৌড়ে আসলো। আরুষ আহান তাকালো তার দিকে। অলি বলে উঠল উদ্বিগ্ন কণ্ঠে, বাইরে চল আরুষ, সর্বনাশ হয়ে গিয়েছে। জেফার ভাবল সুযোগে পালাবে, কিন্তু তা আর হলো কই। ছদ্মবেশী দুজন পুলিশ এসে তাকে ধরে ফেলল দুদিক থেকে। আরুষ আহান ওদিকে খেয়ালই করল না, তারা তো দ্রুত বেরিয়ে গেল বাহিরে। একই দিনে এত কিছু হওয়ার ছিল। আত্মীয় স্বজনরা যে যার মতো বেরিয়ে গেছে হট্টগোল। বাড়ির বউরা এখন উপস্থিত শুধু। মিনু বেগম আতিকা বেগমের সাথে গেলেন সুফিয়া বেগমের ঘরে। মেহনাজ, মিঠি, তিতলি, তারা সুপ্রভার সাথে বসে আছে নাহার বেগম। সেলিনা বেগম ও তার মায়ের ঘরে। আজিজ মির্জাকে পাওয়া গেল না ঘরে। জুবিনা বেগমের কথা মনেই নেই কারো সাথে। ইজাজুল মির্জাও উধাও। হুট করেই বসার ঘর থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল, মিঠি আপা, ভাবি শুনতে পাচ্ছ? আমি শাহাদি। মিঠি চমকে উঠল। মেহনাজও? মেয়েটা রাতের বেলা এখানে আসবে কি করে? মিঠি চকিত কণ্ঠে বলল, কোথায়? কই? কথা বলছিস কি বলে কি করে? সরি। সায়ন্তী বলে উঠল, মোবাইলটা দেখো ফুলদানির পাশে। মিঠি উঠে খুঁজলো কতক্ষণ, পেয়ে গেল সহজে সোফা বরাবর রাখা ছিল। মিঠি হাফ ছেড়ে বলল, তোরা চলে যাবি? আমাদের একবার বলে যাবি না? রাগ করেছিস তোদের উপর? সায়ন্তী বিচলিত কণ্ঠে বলল, কি হচ্ছে বাড়িতে? ভাইয়ারা কোথায় সব? আমি টেনশন করেছে, বলো তাড়াতাড়ি। মেহনাজ বলে উঠল, বুঝতে পারছি না অন্তি, বাইরের তর্ক চলছে তোর ভাইয়ের সাথে, ওইখানে আব্বু চাচ্চু বাইরে। সায়ন্তী চিন্তিত হয়ে বলল, বাবা কোথায়? উনি কি করে বাইরে যাবে? পা তো পুরোপুরি ঠিক হয়নি এখনো। তিতলি বলে উঠল, তাই তো, সেজো মামা কোথায়? সায়ন্তীর চোখে মুখে ভয়ের আভাস। আলিশাকে দেখা গেল তখন মোবাইলটা নিজের কাছে নিয়ে বলল, নানু, নানা ভাই কোথায়? মামিরা কই?